ইতালির জেনোয়া শহরে কলম্বাসের জন্ম। সঠিক দিনটি জানা যায় না, তবে অনুমান 1451 সালের আগস্ট থেকে অক্টোবর এর মধ্যে কোনো এক দিনে জন্ম হয়েছিল কলম্বাসের। বাবা ছিলেন তন্তুবায়, কাপড়ের ব্যবসা ছিল তার। সেই সূত্রেই কলম্বাস জানতে পেরেছিলেন প্রাচ্য দেশের উৎকৃষ্ট পোশাক, নানান মশলা, অফুরন্ত ধনসম্পদের কথা। সেই ছেলেবেলা থেকেই মনে মনে স্বপ্ন দেখতেন বড় হয়ে জাহাজ নিয়ে পাড়ি দেবেন ভারতবর্ষে। জাহাজ বোঝাই করে বয়ে নিয়ে আসবেন হিরে, মণি, মুক্তা, মাণিক্য। কলম্বাস ছিলেন কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী, কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্য ছিল নিতান্তই প্রতিকূল। তাই অতি কষ্টে জীবন ধারণ করতেন কলম্বাস। কলম্বাসের ভাই তখন লিসবন শহরে বাস করত। ভাইয়ের কাছ থেকে ডাক পেয়ে কলম্বাস লিসবন শহরে গিয়ে বাসা বাঁধলেন। কলম্বাসের বয়স তখন 28 বছর। অল্প দিনের মধ্যেই ছোটখাটো একটা কাজও জুটে গেল। কাজের অবসরে মাঝে মাঝে গির্জায় যেতেন। একদিন সেখানে পরিচয় হলো ফেলিপা মনিজ পেরেস্তেলো নামের একজন তরুণীর সাথে। ফেলিপার বাবা বার্থলোমিউ ছিলেন সম্রাট হেনরির নৌবাহিনীর এক উচ্চপদস্থ অফিসার। কলম্বাসের জীবনে এই পরিচয় এক গুরুত্বপূর্ণ ঘটনা। পরিচর্য পর্ব অল্প দিনেই অনুরাগে পরিণত হলো। তারপর বিবাহ। বিবাহের পর কলম্বাস শ্বশুরের গৃহেই থাকতেন। শ্বশুরের কাছে শুনতেন তার প্রথম যৌবনের সমুদ্র অভিযানের সব রোমাঞ্চকর কাহিনী। অন্য সময় লাইব্রেরি ঘরে বসে পড়তেন দেশ বিদেশের নানান ভ্রমণ কাহিনী। এই সময় একদিন তার হাতে এক মার্কো পেলোর চীন ভ্রমণের ইতিবৃত্ত এই সময় একদিন তার হাতে এলো মার্কো পোলোর চীন ভ্রমণের ইতিবৃত্ত। পড়তে পড়তে মনের মধ্যে প্রাচ্য দেশে যাবার স্বপ্ন নতুন করে জেগে উঠল। এর পেছনে কাজ করেছিল দুটি শক্তি: রোমাঞ্চকর অভিযানের দুরন্ত আকাঙ্ক্ষা, দ্বিতীয়ত স্বর্ণতৃষ্ণা। তখন মানুষের ধারণা ছিল প্রাচ্য দেশের পথে ঘাটে ছড়িয়ে আছে সোনারূপা। সে দেশের মানুষের কাছ থেকে তার কোনো মূল্য নেই। আমি আরেকবার এই বিষয়টা বলি। সে দেশের মানুষের কাছে তার কোনো মূল্যই নেই। ইচ্ছা করলেই তা জাহাজ বোঝাই করে আনা যায়। এটা ছিল কলম্বাস যে আছেন ওনার সেই সময়ের ধারণা। কলম্বাস চিঠি লিখলেন সে যুগের বিখ্যাত ভূগোলবিদ পাগলো টাস্কোনালিকে। পাগলো কলম্বাসের চিঠির জবাবে লিখলেন, তোমার মনের ইচ্ছার কথা জেনে আনন্দিত হলাম। আমার তৈরি সমুদ্র পথের একটা নকশা পাঠালাম। যদিও এই নকশা নির্ভুল নয়, তবুও এই নকশার সাহায্যে প্রাচ্যের পথে পৌঁছাতে পারবে, যেখানে ছড়িয়ে আছে অফুরন্ত হিরে, জহরত, সোনা, রূপা, মণিমুক্তা, মাণিক্য।
চিঠি পেয়ে কলম্বাসের মন থেকে সব সংশয় সন্দেহ দূর হয়ে গেল। শুরু হয়ে গেল তার যাত্রার প্রস্তুতি। কলম্বাসের ইচ্ছার কথা শুনে সকলে অবাস্তব অবাস্তব বলে উড়িয়ে দিল। অনেকে তাকে উপহাস করলো, কেউ কেউ তাকে ব্যঙ্গ বিদ্রূপ করতেও ছাড়ল না। একটি মানুষও এগিয়ে এলো না তার সমর্থনে বা সাহায্যে। কলম্বাসের অনুরোধে স্পেনের রানী ইসাবেলা সদ্য সদ্যয় বিবেচনায় আশ্বাস দিলেও সম্রাট ফার্দিনান্দ সরাসরি প্রত্যাখ্যান করলেন। ইতোমধ্যে কলম্বাসের স্ত্রী ফেলিপা অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত চিকিৎসা সত্ত্বেও অসুখ ক্রমশই গুরুতর হয়ে উঠল। দূর প্রাচ্য অভিযানে পরিকল্পনা স্থগিত করা হলো। কিছুদিন পর মারা গেলেন ফেলিপা। কলম্বাসের জীবনের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেল। এবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন তার অভিযানে। দেশের প্রায় প্রতিটি ধনী সম্ভ্রান্ত মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান। জাহাজ চাই, নাবিক চাই, অর্থ চাই। কলম্বাসের দাবি ছিল যে দেশের আবিষ্কার হবে, তাকে সেই দেশের ভাইসরয় করতে হবে আর রাজস্বের একটা অংশ দিতে হবে। প্রাথমিকভাবে দু একজন সম্মতি দিলেও কলম্বাসের দাবির কথা শুনে সকলের তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কলম্বাসের সাথে এই সময় একদিন পরিচয় হলো ফাদার পিরেজের। ফাদার পিরেজ ছিলেন রাজ পরিবারের অন্তরঙ্গ বন্ধু এবং রানী ইসাবেলা তাকে অত্যন্ত সম্মান করতেন। কলম্বাসের ইচ্ছার কথা ফাদার নিজেই রানী ইসাবেলাকে বললেন, অনুরোধ করলেন যদি তাকে কোনোভাবে সাহায্য করা যায়। ফাদারের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না রানী। নতুন দেশ আবিষ্কারের সাথে সাথে বহু মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার পুণ্য অর্জন করা যাবে। ফাদার পিরেজ ছাড়াও আরও কয়েকজন সদয় ব্যক্তি কলম্বাসের সমর্থনে এগিয়ে এলেন। কলম্বাসের সব অনুরোধ স্বীকার করে নিলেন সম্রাট। 17 এপ্রিল 1492 তাদের মধ্যে চুক্তি হলো, কলম্বাসকে নতুন দেশের শাসনভার দেওয়া হবে আর অর্জিত সম্পদের 1/10 অর্থ দেওয়া হবে। সম্রাটের কাছ থেকে অর্থ পেয়ে তিনখানা জাহাজ নির্মাণ করলেন কলম্বাস। সবচেয়ে বড় 100 টনের সান্তা মারিয়া, পিন্টা 50 টন, নিনা 40 টন। জাহাজ তৈরির সময় কোনো বিঘ্ন দেখা গেল না। সমস্যা সৃষ্টি হলো নাবিক সংগ্রহের সময়। কলম্বাসের সাহায্যে এগিয়ে এলো পিনজন ভাইরা। তাদের সাথে আরও কিছু বিশিষ্ট লোকের চেষ্টায় সর্বমোট 87 জন নাবিক পাওয়া গেল। অবশেষে 3 আগস্ট 1492 কলম্বাস তার 3টি জাহাজ নিয়ে পাড়ি দিলেন অজানা সমুদ্রে। সেদিন বন্দরে যারা উপস্থিত ছিলেন তাদের অধিকাংশই ভেবেছিলেন কেউই আর সেই অজানা দেশ থেকে ফিরে আসবে না। ভেসে চললেন কলম্বাস। চারদিকে শুধু পানি আর পানি। দিনের পর দিন অতিক্রান্ত হয়। কোথাও স্থলের দেখা নেই। অধৈর্য হয়ে ওঠে নাবিকরা। সকলকে সান্ত্বনা দেন, উৎসাহ দেন কলম্বাস, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারে না নাবিকরা। সকলে একসাথে বিদ্রোহ করে জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে হবে। কলম্বাসের চোখে পড়ে ভাঙা গাছের ডাল। কলম্বাসের চোখে পড়ে ভাঙা গাছের ডাল, সবুজ পাতা,
অনুমান করতে অসুবিধা হয় না তারা স্থলের কাছাকাছি এসে পৌঁছেছেন। নাবিকদের কাছে শুধু একটি দিনের প্রার্থনা করেন। দিনটি ছিল 12ই অক্টোবর। একজন নাবিক, নাম রোডারিগো, প্রথম দেখলেন স্থলের চিহ্ন। আনন্দে উল্লাসে মেতে উঠলেন সকলে। পরদিন কলম্বাস নামলেন বাহামা দ্বীপপুঞ্জের এক অজানা দ্বীপে। পরবর্তীকালে তিনি সেই দ্বীপের নাম রাখেন সান সালভাদর। একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে ক্রিস্টোফার কলম্বাসের যে আত্মকাহিনী আছে বা গল্প আছে বা আত্মজীবনী আছে, নিজের জীবন গল্প আছে বাস্তবিক, সেগুলো এক বিশাল তথ্য ভাণ্ডার, যেখানে আমরা ডুব দিতে চাইছি সামান্য হলেও।